ক্লাস 11 ওয়েলকাম। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন এর জন্য আমরা অনেক দিন থেকে ব্যাকগ্রাউন্ড তৈরি করছি, যেহেতু একটা ক্লাসে সমস্ত তা দেওয়া সম্ভব হয়নি, তার ফলে আমাদেরকে প্রায় 3টে ক্লাস ধরে আমরা এর ব্যাকগ্রাউন্ড তৈরি করছি। তো আগের ভিডিওগুলো ভালো করে দেখবে, সুবিধা হবে। আউফবাউ নীতি, পাউলির নীতি, আর একটা হচ্ছে হুন্ডস নীতি, হুন্ডের সূত্র। এই 3টে সূত্রের উপর ভিত্তি করে ইলেকট্রনকে আমরা কিভাবে তার সাবশেল গুলোতে ভর্তি করব সেটা আমরা তৈরি করে দেখেছি। এর আগের ভিডিওগুলো অবশ্যই মন দিয়ে দেখবে। এখানে আরেকবার আলোচনা করছি। 1s এর একটাই সাবশেল আছে, সেই জন্য এইভাবে লিখলাম। 2s এর 2s 2p, 3s এর 3s 3p 3d। 3 যদি n এর মান হয়, অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3 এবং পর্যায়ের নাম্বার যদি 3 হয়, তার 3টে সাবশেল পাবো আমরা, s p d। তারপরে আছে 4s 4p 4d 4f, 5s 5p 5d 5f, 6s 6p 6d 6f, 7s 7p। মোটামুটি 7p অবধি আমাদের সমস্ত মৌলই এসে যাবে। তারপরের মৌলগুলো আবিষ্কার হয়নি এখনো। 7f, তারপরে 8s 8 নম্বর পর্যায়ে নেই। তো এই 8s 8p এইভাবে চলতে থাকবে। তাতে আমরা যে মৌলগুলো আবিষ্কার হয়নি তাদেরও ইলেকট্রন বিন্যাস লিখতে পারবো। এবার অর্ডারটা কোনটা আউফবাউ নীতি অনুযায়ী, যেটা যে নিম্ন শক্তি সম্পন্ন কক্ষগুলো আগে ভর্তি হবে, তারপর ভর্তি হবে উচ্চ শক্তি সম্পন্ন। সেই কারণে আমরা এইভাবে অ্যারো করব। 1s এর পর তাহলে 2s ভর্তি হলো, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, তারপর 4s, তারপর 3d 4p 5s, 4d 5p 6s, 4f 5d 6p 7s, 5f 6d 7p 8s। আমাদের পরীক্ষায় 3 ঘন্টা 15 মিনিটে 70 মার্কসের আনসার করতে হবে এইচএস এক্সামিনেশনে। অর্থাৎ 12 ক্লাসের যে পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেক্ষেত্রে অনেকটাই সময় থাকবে। আমরা যদি এইভাবে লিখে নিয়ে করি সেটাও হতে পারে। আর আমরা এই অর্ডারটাকে যদি লিখতে লিখতে আমাদের মুখস্থ হয়ে গিয়ে থাকে, তাহলে প্রথমে এলো 1s, তারপরে 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, তারপর 4s, 4s এর পর এসে যাচ্ছে 3d 4p, 5s 4d 5p, 6s, 6s এর পর আমি পাচ্ছি 4f 4f 5d 6p 7s, এরপর 5f 6d 7p। এই অবধি সব মৌল এসে যাবে আমার মোটামুটি। তো আমার যেটা কনভিনিয়েন্ট আমি সেটা মনে রাখবো। যদি এটা মনে রাখতে পারি তো এটা মনে রাখবো, যদি এটা মনে না রাখতে পারি তাহলে আমি এইভাবে করব। যেটা আমার সুবিধা হবে সেই ওয়েতে আমি সঠিক আনসার খাতায় লিখে আসব। আমার 3 ঘন্টা 15 মিনিটে থাকবে। এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন আসতে পারে। আর কি ইলেকট্রনিক কনফিগারেশন লিখে তারপরে আমাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হতে পারে। সেই কারণে ইলেকট্রনিক কনফিগারেশন শেখাটা খুব গুরুত্বপূর্ণ। ইলেকট্রন কিভাবে
নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তির অরবিটালে থাকবে সেটা আমরা লিখে নিয়েছি। 1s 2s 2p 3s 3p 4s 3d 5p 3d এর পর 4p 5s 4d 5p 6s 4f 5d 6p 7s তারপর 5f। এর মধ্যে মোটামুটি আমার সব এসে যাবে। আচ্ছা, তাহলে আমার প্রথম মৌল হাইড্রোজেন। হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকে। কিভাবে আমরা তার ইলেকট্রনিক কনফিগারেশন লিখব? 1s1 1s1 এইভাবে 1টা ওপরে থাকবে, যেভাবে আমরা a স্কয়ার b স্কয়ার এইসব লিখে থাকি সেইভাবে 1টা ওপরে থাকবে। তারপরের মৌল হিলিয়াম। হিলিয়ামে দুটো ইলেকট্রন থাকে, তার কনফিগারেশন হয়ে যাবে 1s2। এসে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না। এর পরের মৌল লিথিয়াম। লিথিয়ামে তিনটে ইলেকট্রন আছে। লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 3, তাহলে 1s2। তারপরের ইলেকট্রন কোথায় আসবে? 2s 2s1। তারপরের মৌল বেরিলিয়াম। বেরিলিয়াম 4, 1s2 2s2। এসে দুটোর বেশি থাকতে পারবে না। এর পরের মৌল বোরন। বোরন 5, 1s2 2s2 হয়ে যাওয়ার পর কোথায় যাবে? 2p1। এরপর কার্বন 6, 1s2 2s2 2p2। তারপরের মৌল অক্সিজেন। নাইট্রোজেন। নাইট্রোজেন 7, 1s2 2s2 2p3। তারপরের মৌল অক্সিজেন 8, 1s2 2s2 2p4। এর পরের মৌল ফ্লুরিন 9, 1s2 2s2 2p5। তারপরের মৌল নিয়ন 10, 1s2 2s2 2p6। একে আমরা যেভাবে যখন হুমস রুল দেখিয়েছিলাম সেরকম ভাবে যদি সাবশেলে দেখাই তাহলে দেখতে পাবো 1s1 একটা ইলেকট্রন, 1s2 দুটো ইলেকট্রন অপোজিট স্পিন। এক্ষেত্রে 1s এ দুটো ইলেকট্রন হওয়ার পর 2s এ একটা ইলেকট্রন, 1s এ দুটো ইলেকট্রন হওয়ার পর 2s এ দুটো ইলেকট্রন। এক্ষেত্রে 1s 2s 2p 2p এর ক্ষেত্রে ইলেকট্রন এখানে আসবে। এটা আমরা হুমস রুল থেকে শিখেছি। তারপরে 1s2 2s2 2p2 কিভাবে ভর্তি হবে? এখানে, তারপর এখানে। তারপর 1s2 2s2 2p3 এই। এরপরে 2p4 আসছে আমার, 1s2 2s2 2p4। প্রথমে তিনটে এইভাবে হবে, তারপরে অপোজিট স্পিনে এটা আসবে। 1s2 2s2 2p5 অপোজিট স্পিনে 5 হয়ে গেল। এরপর 1s2 নিয়নের 2s2 2p6 ফুল ফিল্ড অরবিটাল হবে। সোডিয়াম পরমাণু ক্রমাঙ্ক 11 মানে 11টা ইলেকট্রন। এবার আমরা কিভাবে বসাবো? 1s2 2s2 2p6 কটা ইলেকট্রন হলো? 2 2 4 আর 6 10। তাহলে নেক্সট ইলেকট্রন আসবে আমার 3s1। সোডিয়ামের পরে আছে ম্যাগনেসিয়াম।
ম্যাগনেসিয়াম 12, 1s2, 2s2, 2p6, 3s2, 12 হয়ে গেল। এরপর আছে অ্যালুমিনিয়াম 13, 1s2, 2s2, 2p6, 3s2, এই অবধি ম্যাগনেসিয়ামেও ছিল। নেক্সট ইলেকট্রন কোথায় আসবে? 3p1। অ্যালুমিনিয়ামের পর সিলিকন 14, 1s2, 2s2, 2p6, 3s2, 3p2। নেক্সট ইলেকট্রন এলো p তে। সিলিকনের পর ফসফরাস 15, 1s2, 2s2, 2p6, 3s2, 3p3, হাফ ফিল্ড অরবিটাল নাইট্রোজেনের মতো। এরপর আসছি আমরা সালফার 16, 1s2, 2s2, 2p6, 3s2, 3p4। তারপরে আসছি সালফারের পর ক্লোরিন 17, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। এরপর নিষ্ক্রিয় গ্যাস আর্গন, এই পর্যায়টা কমপ্লিট। 18, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এবার এই যে পি এর আমরা দেখলাম, শুধু পিটা আমি দেখাচ্ছি, সবটাই দেখিয়ে দিই। এই সালফারের অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 1s এর দুটো ইলেকট্রন, 1s চাপশেল, 2s এর দুটো ইলেকট্রন। তারপরে আছে 2p, 2p 6টা ইলেকট্রন, 6টা। এরপরে আছে 3s2 দুটো, 3p1। নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ক্যালকুলেশনের জন্য আমার এই সিস্টেমটা খুব গুরুত্বপূর্ণ। কত অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা, এক্ষেত্রে 1। এক্ষেত্রে বাকি একই রকমই হবে, শুধু পি এর ক্ষেত্রে কি হবে, শুধু পি এরটা দেখাচ্ছি, বাকি একই রকম হবে। পি এর দুটো ইলেকট্রন এই রকম হবে। তারপরে আছে 3p3, এটা। তাহলে এর নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 2, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 3। p4 যেই হয়ে যাবে তখন কি হবে? একটা একটা একটা, এই যে আনপেয়ার্ড, তাহলে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন p4 এর ক্ষেত্রে 2, p5 এর ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা, এটা আমার ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক ক্যালকুলেশনের ক্ষেত্রেও লাগে একটা। তাহলে এক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা 1। আর 3p6 এক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন নেই, সবই পেয়ার্ড ইলেকট্রন। পটাশিয়াম 19, কি করব আমরা 19 এর জন্য? 1s2, 2s2, 2p6, 10 ইলেকট্রন। তারপরে এখন আমাকে 9টা বসাতে হবে। 3s2, 3p6, কটা হয়ে গেল? 18টা। 19টা কোথায় আসবে? 4s1। তারপরে ক্যালসিয়াম 20, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। s ইলেকট্রন ভর্তি হয়ে গেল। এরপরে যে মৌল আসবে সেখানে আমরা
ডি অরবিটালে ইলেকট্রন ভর্তি করব। স্ক্যান্ডিয়াম 21, তাহলে এই অবধি 20 অবধি আমার এস ভর্তি হলো। 1s2 2s2 2p6 10, 3s2 3p6 4s2 20। এরপর আমি ডি অরবিটালে ইলেকট্রন ভর্তি করব। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d1। এরপর আছে টাইটেনিয়াম 22, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d2। টাইটেনিয়ামের পরে আছে ভ্যানাডিয়াম 23, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d3। এরপর ক্রোমিয়াম 24। ক্রোমিয়ামের ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে। এইভাবে আমি লিখতে থাকলে ক্রোমিয়ামটা হওয়া উচিত ছিল আমার এরকম 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4 এরকম আমার হওয়া উচিত ছিল, কিন্তু এটা হয় না। এটা ব্যতিক্রম এবং সেই কারণে পরীক্ষাতেও ক্রোমিয়াম খুব বেশি আসে। শুধু যদি ডি অরবিটাল আর এস অরবিটালটা আমি ড্র করি তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে দুটো ইলেকট্রন আছে, আর এখানে ডি তে আমার 5টা ঘর আছে, 5টায় ও ভর্তি আছে 1 2 3 4। আমি যেভাবে এগোচ্ছিলাম এরকম হওয়া উচিত ছিল, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে কিরকম আছে। এসে এর এই একটা ইলেকট্রন এখানে চলে এসেছে, তাহলে 4s1 3d5। এই 4s1 3d5 কেন হলো তার কারণ হচ্ছে ডি তে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে? ডি তে ম্যাক্সিমাম 10টা ইলেকট্রন থাকতে পারে। এক্ষেত্রে আছে 5টা ইলেকট্রন, 5টা অ্যাম্পিয়ার ইলেকট্রন এবং 10 এর অর্ধেক 5, তো একে আমরা বলবো হাফ ফিল্ড অরবিটাল। হাফ ফিল্ড অরবিটাল আর ফুল ফিল্ড অরবিটাল খুব স্টেবল, খুব বেশি স্টেবল হাফ ফিল্ড অরবিটাল এবং ফুল ফিল্ড অরবিটাল, অর্থাৎ 3d5 আর 3d10। হাফ ফিল্ড এবং ফুল ফিল্ড অরবিটাল স্টেবিলিটি বেশি হওয়ায় এই কনফিগারেশনটা দেখতে পাওয়া যায়। 4s2 3d5 এর জায়গায় আমরা দেখতে পাবো 4s1 3d5। এখানে কটা অ্যাম্পিয়ার ইলেকট্রন হয়ে গেল? 6টা অ্যাম্পিয়ার ইলেকট্রন হলো। আর এটা বেশি স্টেবল হওয়ার জন্য এই ব্যতিক্রমটা দেখতে পাই, পরীক্ষাতেও এটা খুব এসে থাকে। ক্রোমিয়াম তাহলে আমরা খুব ভালোভাবে মনে রাখবো। এটা আমরা মনে রাখবো না, কোনটা মনে রাখবো? 4s2 3d4 এর জায়গায় হয়ে যাবে 4s1 3d5। 25 এ কে আছে? ম্যাঙ্গানিজ। তাহলে ম্যাঙ্গানিজ 25 1s2 2s2 2p6 10টা ইলেকট্রন, 3s2 3p6 4s2 20, বাকি 3d5 5টা ইলেকট্রন। এরপর আছে আয়রন 26, কি হবে? 1s2 2s2 এইভাবেও আমরা মনে রাখি 25 d5 26 d6 3s2 3p6 4s2, তাহলে এই অবধি 10টা ইলেকট্রন 20, আর আমার 6টা ইলেকট্রন আছে 3d6 26 এ 6
25 এ 5। তারপর আছে কোবাল্ট 27, 1s2 2s2 2p6 10টা, 3s2 3p6 4s2 10টা, 3d7 27 এ 3d7। এরপর নিকেল 28, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d8 28 এ 8। কপার 29, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9। এখানে আমি পেলাম ব্যতিক্রম। এই অবধি 5, 25 এ 5, 26 এ 6, 27 এ 7, 28 এ 8, 29 এ 9 না, 29 এ 9 হবে না। এক্ষেত্রে কি হবে, আমি যদি শেলটাকে ড্র করি তাহলে দেখতে পাবো এখানে দুটো ইলেকট্রন, এস ফুলফিলড অরবিটাল, এবং এক্ষেত্রে কি দেখতে পাচ্ছি 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। তো এটা ফুলফিলড না, এবং এখান থেকে একটা যদি ও পেয়ে যায় তাহলে এ হাফ ফিল্ড অরবিটালের স্টেবিলিটি এবং ডি ফুলফিল্ড অরবিটালের স্টেবিলিটি পেয়ে যাবে। সেই কারণে এই ইলেকট্রন বিন্যাসটা থাকবে না, হয়ে যাবে কি, হয়ে যাবে 4s1, এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে ডি তে, গিয়ে হয়ে যাবে d10, 2 3 4 5, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে কপার আমরা মনে রাখবো 4s1 3d10। এটা হাফ ফিল্ডের স্টেবিলিটি পাবে, হাফ ফিল্ড, এটা স্টেবিলিটি পাবে ফুল ফিল্ডের, ফুল ফিল্ডে। তাহলে কপারে আমাকে মনে রাখতে হচ্ছে ক্রোমিয়াম অবধি, ক্রোমিয়ামে একটু ব্যতিক্রম দেখতে পেলাম, তারপর যেমন নিয়ম তেমনই এগোচ্ছিল, আবার ব্যতিক্রম দেখতে পেলাম কপারে। কপার 39 এর পর এবার জিঙ্ক 30 কি হবে, 1s2 2s2 2p6 10টা, 3s2 3p6 4s2 10টা, বাকি 10টা ইলেকট্রন 3d10 হয়ে যাবে। তাহলে আমাদের আজকে টার্গেট ছিল 30টা এলিমেন্টের ইলেকট্রন বিন্যাস আমরা শিখব। এইভাবে আমরা বাকি ইলেকট্রনের ইলেকট্রন বিন্যাসও নির্ণয় করতে পারবো। আজকের ক্লাস এই পর্যন্তই, মন দিয়ে ভিডিওগুলো দেখো।